রাত তখন ঠিক কটা বাজে বলা মুশকিল, তবে ট্রেনের হুইসেলটা যখন শেষবারের মতো বেজে মিলিয়ে গেল অন্ধকারের বুক চিরে, তখন স্টেশনের ঘড়িতে সম্ভবত রাত 11:30। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। শ্রাবণের এই অবিরাম বর্ষণ যেন থামার কোনো নামগন্ধই নেই। প্ল্যাটফর্মটা একেবারে নির্জন, টিমটিম করে জ্বলছে কয়েকটা সোডিয়াম লাইট। সেই হলুদ আলোয় বৃষ্টির ফোঁটাগুলোকে মনে হচ্ছে হাজার হাজার হীরের টুকরো। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে যে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা লুকিয়ে আছে তা সুমন বুঝতে পারছিল। তার বুকের ভেতরটা টিপটিপ করছে। আকাশ, ও আকাশ, আমার মনে হয় আমাদের আজ রাতে আর যাওয়া উচিত হবে না। দেখছিস না বাইরের অবস্থা, ঘুটঘুটে অন্ধকার, তার উপরই বৃষ্টি। স্টেশন মাস্টারের কাছে শুনলাম গ্রামের রাস্তা নাকি পুরোটাই কাদা। এই মাঝরাতে ওই পথ দিয়ে যাওয়া কি ঠিক হবে? তুই আর তোর ওই ভীতু স্বভাবটা কবে ছাড়বি বলতো সুমন? আরে ভাই, আমরা কি ছোট বাচ্চা? খবর দিয়ে রেখেছি বাড়িতে, কাল সকালে গিয়ে পৌঁছলে মান থাকে আমার। তুই চল তো, বেশি হলে ঘন্টা দেড়েকের রাস্তা, হেঁটে হেঁটেই পার করে দেব। আকাশের কথায় সুমন আর প্রতিবাদ করতে পারল না, কিন্তু স্টেশনের বাইরে পা রাখতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। অদ্ভুত একটা গন্ধ বাতাসে, ভেজা মাটি, পচা পাতা আর কিসের যেন একটা গন্ধ। ঠিক চেনা যাচ্ছে না, কিন্তু গন্ধটা নাকে আসতেই গা গুলিয়ে উঠল সুমনের। আচ্ছা আকাশ, তুই কি গন্ধটা পাচ্ছিস? কিসের গন্ধ? ও, ওই পচা পাটের গন্ধ বলছিস? আরে গ্রামের দিকে তো এখন পাট পচানো হয়, ওসব গন্ধ থাকবেই। তুই নাকে রুমাল দিয়ে নে, আর হ্যাঁ, টর্চটা ভালো করে ধর। আলোটা সত্যি কেমন যেন ফ্যাকাশে লাগছে। দেখ, সামনের ওই বটগাছটার দিকে আলো ফেললে ওটা কেমন অদ্ভুত দেখাচ্ছে। মনে হচ্ছে গাছটার ডালে কেউ বসে আছে। চুপ করবি তুই, যত সব আজগুবি চিন্তা। বট গাছে আবার কে বসে থাকবে এই বৃষ্টির রাতে? তুই চুপচাপ আমার পেছনে আয়। দুপাশে ঘন জঙ্গল, বাঁশঝাড়গুলো বৃষ্টির ভারে নুয়ে পড়েছে রাস্তার উপর। হঠাৎ সুমন থমকে দাঁড়ালো। আকাশ, একটু দাঁড়া ভাই, তুই কি শুনতে পাচ্ছিস না? আমাদের পেছনে কেউ আসছে। আমি স্পষ্ট পায়ের শব্দ পেলাম। কাদার মধ্যে দিয়ে কেউ হাঁটছে। ধুর পাগল, ওটা আমাদেরই পায়ের শব্দ। নে, জল খেয়ে নে একটু। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। কুয়াশার বৃষ্টির চাদর ভেদ করে আলোটা এগিয়ে আসছে। একটা লণ্ঠন বাতাসে দুলছে, আর তার সাথে শোনা যাচ্ছে এক অদ্ভুত যান্ত্রিক শব্দ, ক্যাচ কো। সুমন, এটা তো কোনো রিক্সা বা ভ্যান নয়। শব্দটা শুনছিস? এটা তো গরুর গাড়ির শব্দ। হতেই পারে, আমাদের কপাল ভালো সুমন, গরুর গাড়ি হলেও তো একটা ছাদ পাবো মাথার উপর। এই যে ভাই, ও ভাই, একটু দাঁড়ান। আকাশের ডাকে লণ্ঠনের আলোটা থেমে গেল। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠল একটা জরাজীর্ণ গরুর গাড়ি। চালকের আসনে যে বসে আছে তার আপাদমস্তক একটা কালো চাদরে ঢাকা। যাব, তবে পথ বড় খারাপ বাবু, গরুর পায়ে চোট আছে, বেশি জোরে যেতে পারবে না। আরে জোরে যাওয়ার দরকার নেই, আমাদের শুধু পৌঁছে দিলেই হবে। বৃষ্টির তোড় বাড়ছে। রামচরণ গাড়িটা একটু এগিয়ে নিয়ে এলো, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। চাদরের আড়াল থেকে শুধু দুটো চোখ জ্বলজ্বল করছে। ভাড়া পরে দেখা যাবে, আগে গাড়িতে উঠুন। তবে একটা কথা। কি কথা? পেছনের পর্দা তুলবেন না। গাড়ির ভেতরে আমার কিছু ব্যক্তিগত জিনিসপত্র আছে, ওগুলোতে হাত দেবেন না। আর ভুলেও পেছনের দিকে তাকাবেন না। রাজি থাকলে উঠুন। সুমনের পা এগোতে চাইছিল না। লোকটার গলার স্বরে এমন কিছু একটা ছিল যা স্বাভাবিক মানুষের মতো নয়। মনে হচ্ছিল যেন কোনো গভীর কুয়োর ভেতর থেকে আওয়াজটা উঠে আসছে। কিন্তু আকাশ ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে। সে সুমনের হাত ধরে হ্যাচকা টানে গাড়ির ভেতর তুলে নিল। গাড়ি চলতে শুরু করল। চাকার শব্দটা অদ্ভুত, মনে হচ্ছে যেন চাকাগুলো কোনো পিচ্ছিল মাংসের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। একটা ভেজা চটচটে শব্দ। গাড়ির ভেতরটা বেশ অন্ধকার। সুমন আর আকাশ খড়ের ওপর গুটিসুটি মেরে বসে আছে। সুমন, তুই কি জেগে আছিস? আমার ঘুম আসছে না রে, জায়গাটা আমার একদম ভালো লাগছে না। তুই কি খেয়াল করেছিস গাড়োয়ান লোকটা, ওই রামচরণ, ও কেমন বিড়বিড় করে কথা বলছে? হয়তো নেশা ভাঙ করেছে। তুই চুপচাপ শুয়ে কর। আকাশ পাশ ফিরে শুল, কিন্তু সুমনের চোখ বারবার চলে যাচ্ছে পেছনের সেই কালো পর্দার দিকে। পর্দাটা খুব ভারী কোনো চটের তৈরি। গাড়ি দুলছে, কিন্তু পর্দাটা খুব একটা নড়ছে না। হঠাৎ সুমন একটা গন্ধ পেল, খুব কটু একটা পচা মাংসের গন্ধ।
গন্ধটা আসছে ওই পর্দার ওপাশ থেকে। কৌতূহল আর ভয় দুটো একসাথে কাজ করছে সুমনের মনে। সে জানে রামচরণ বারণ করেছে, কিন্তু সুমনের মনে হচ্ছে পর্দার ওপাশে কেউ বসে আছে, কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সুমন খুব সাবধানে শব্দ না করে হাতটা বাড়িয়ে দিল পর্দার দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশ ঘুমের মধ্যে নড়ে উঠল। না, যেও না, ওদিকে যেও না। আকাশ, কি হলো? স্বপ্ন দেখছিস? আকাশ কোনো উত্তর দিল না। সুমন আবার হাত বাড়ালো। এবার সে সাহসে ভর করে পর্দাটা এক কোণ থেকে একটু তুলল। পর্দার ফাঁক দিয়ে যেটুকু আলো ভেতরে ঢুকছে তাতে সুমন দেখল ধানের বস্তার ওপর কালো কাপড়ে আপাদমস্তক ঢাকা একটা কিছু বসে আছে। আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা নিচু করা, যেন হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। বাবু, বলেছিলাম না পেছনের দিকে তাকাবেন না? কৌতূহল মানুষকে মরণের দুয়ারে নিয়ে যায়। আপনি না তাকিয়ে কি করে বুঝলেন আমি পেছনে তাকাচ্ছি? আমি দেখি না বাবু, ও দেখে। আমার পেছনের চোখ যে ওই। পর্দাটা ফেলে দিন। রামচরণের গলার স্বর এখন ইস্পাতের মতো কঠিন। সুমন ভয়ে পর্দাটা ছেড়ে দিল, কিন্তু পর্দা ফেলার ঠিক আগ মুহূর্তে একটা তীব্র বিদ্যুৎ চমকালো আকাশে। আর সেই এক পলকের আলোয় সুমন যা দেখল তা তার রক্ত হিম করে দিল। কালো কাপড়টা একটু সরে গিয়েছিল। সুমন দেখল ওই মূর্তির কোনো মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধুই এক চাপ রক্তমাংসের দলা। চিৎকার করে আকাশ, ওঠ ওঠ আকাশ, বাঁচা! সুমনের চিৎকারে আকাশ ধর্মড় করে উঠে বসল। কি হলো? কি হলো সুমন? তুই অমন করে চেঁচালি কেন? সাপ? সাপ ঢুকেছে গাজিতে? না, সাপ না, তার চেয়েও ভয়ঙ্কর। আকাশ, ওই পর্দার পেছনে কেউ একজন মরে পড়ে আছে। না না, মরে নেই, ওটা জ্যান্ত। ওটার মুখ নেই আকাশ। ওরে অবুঝ মন, দেখলি কেন বারণ করা ধন? এখন তবে তৈরি হ, এলো মরণের ক্ষণ। এই গারওয়ান, তুমি কি সব বিড়বিড় করছো? গাড়ি থামো, আমরা এক্ষুনি নামবো। আকাশ লণ্ঠনটা হাতে নিয়ে সামনে এগোতে চাইল, কিন্তু গাড়িটা তখন অদ্ভুতভাবে দুলতে শুরু করেছে। গরু দুটো হঠাৎ খেপে গেছে। আকাশ টাল সামলাতে না পেরে লণ্ঠনটা হাত থেকে ফেলে দিল। লণ্ঠনটা গিয়ে পড়ল শুকনো খড়ের গাদায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আগুন, আগুন লেগে গেছে! সুমন, লাফা, গাড়ি থেকে লাফা! পারছি না, আমার পা নড়ছে না আকাশ। কেউ আমার পা চেপে ধরেছে। গাড়ির ভেতরটা এখন নরককুণ্ড। সুমন অনুভব করল পেছনের পর্দাটা ছিঁড়ে সেই কালো মূর্তিটা বেরিয়ে এসেছে। তার লম্বা হাড় জিরজিরে হাত দিয়ে সে সুমনের গোড়ালি চেলে ধরেছে। রামচরণ আগুনের মাঝখানে বসে উন্মত্তের মতো হাসছে আর গরু দুটোকে চাবুক মারছে। জ্বলন্ত গাড়িটা বিদ্যুৎ বেগে ছুটে চলছে গ্রামের সেই অভিশপ্ত ডোবা বা ডুব পুকুরের দিকে। গাড়িটা বাতাসের গতিতে ছুটে চলছে। আগুনের চাকাগুলো খুঁড়ছে বন বন করে। আকাশ শেষ চেষ্টা হিসেবে সুমনকে লাথি মেরে আগুনের গ্রাস থেকে ফেলার চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক তখনই গাড়িটা এক বিশাল ঝাঁকুনি খেয়ে শূন্যে লাফিয়ে গিয়ে পড়ল কালো জলের বুকে। একটা বিকট শব্দে নিস্তব্ধ রাত কেঁপে উঠল। জল আর আগুনের লড়াই বেশিক্ষণ চলল না। ডুব পুকুরের কালো জল মুহূর্তেই গ্রাস করে নিল আগুনের লেলিহান শিখাকে। সুমন জলের নিচে তলিয়ে গেল। সে অনুভব করল তার শরীরটা ক্রমশ নিচের দিকে নামছে। জলের চাপে তার বুকে ব্যথা করছে। সে হাত পা ছুটছে পাগলের মতো, কিন্তু কাদার গভীর পাক তাকে জড়িয়ে ধরেছে। বাতাস, আমার বাতাস চাই। আকাশ, আকাশ তুই কোথায়? সুমন প্রাণপণে লাথি মারল। ভাগ্যক্রমে তার পা একটা শক্ত পাথরে লাগল। সেই ধাক্কায় সে নিজেকে ওপরের দিকে ঠেলে দিল। ফুসফুসটো ফেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার মাথাটা জলের ওপরে ভেসে উঠল। সুমন কোনো মতে সাঁতরে পাড়ের দিকে এগোল। পাড়ের পিচ্ছিল মাটি খামচে ধরে সে উপরে উঠল। আকাশ, আকাশ! চারদিক ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি এখন কিছুটা কমেছে, কিন্তু আকাশের কোনো সাড়া নেই। গরু দুটো নেই, রামচরণ নেই। সুমন একা দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর ডোবার পাড়ে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় সুমন দেখল পুকুরের ঠিক মাঝখানে একটা মানুষের মাথা ভাসছে। মুখটা আকাশের মতো, কিন্তু চোখগুলো নেই। চোখের কোটর দুটো অন্ধকার গর্তের মতো। না না, এটা হতে পারে না। সুমন আর অপেক্ষা করল না। সে উল্টো দিকে দৌড়তে শুরু করল। কাঁটা ঝোপ, লতা পাতা তার শরীর ছিঁড়ে দিচ্ছে, কিন্তু সে থামছে না। তার শুধু মনে হচ্ছে ওই জল থেকে কিছু একটা উঠে আসছে তার পিছু পিছু। সুমন দৌড়াচ্ছে। অন্ধকারের বুক চিরে সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। তার শুধু মনে হচ্ছে পিছনের ওই কালো জল থেকে কিছু একটা উঠে আসছে তার পিছু পিছু।
দৌড়াতে দৌড়াতে সে এসে পৌঁছল এক বিশাল ফাঁকা জায়গায়। সামনে একটা অতিকায় বটগাছ। গাছটার ঝুড়িগুলো নিচে নেমে এসেছে সাপের মতো। সুমন গাছটার নিচে বসে পড়ল। তার আর দৌড়ানোর ক্ষমতা নেই। আর পারছি না, উফ, দম কেটে যাচ্ছে। জায়গাটা কোথায়? স্টেশনটা কোন দিকে? আমি কি পথ হারিয়ে ফেললাম? হঠাৎ সুমনের গালে এক ফোঁটা জল পড়ল, গরম জল। বৃষ্টির জল তো ঠান্ডা হয়, তবে এটা গরম কেন? সুমন হাত দিয়ে গালটা মুছল। অন্ধকারেও বুঝল জিনিসটা চটচটে, ঠিক আঠার মতো। সে উপরের দিকে তাকালো। বিদ্যুতের আলোয় সুমন দেখল গাছের একটা মোটা ডাল থেকে ঝুলছে একটা ভাঙা গরুর গাড়ির চাকা, আর সেই চাকার সাথে দড়ি দিয়ে বাঁধা একটা লাশ। লাশটা দোলনার মতো দুলছে। ক্যাচ ক্যাচ। রামচরণ? কিন্তু ও তো জলে ডুবে গেল, এখানে ঝুলছে কি করে? বাবু, ভাড়াটা দিয়ে গেলেন না? গোসাইপুর যাবেন বলেছিলেন যে? না, আমি কোথাও যাব না। তোরা কারা? কি চাস আমার কাছে? বাবু, শরীর চাই বাবু, একটা তাজা শরীর চাই। আমার এই পচা শরীরে আর ভাল লাগছে না। তোর শরীরটা দিবি? লাশটা হঠাৎ করে দড়ি ছিঁড়ে নিচে পড়ার উপক্রম হলো। সুমন প্রাণ ভয়ে আবার ছুটল, কিন্তু এবার সে দেখল জঙ্গলের সব গাছ যেন জীবন্ত হয়ে উঠেছে। ডালপালাগুলো হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করছে। দূরে একটা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, মিটমিট করছে আলোটা। সুমন সেই আলো লক্ষ্য করে ছুটল। দৌড়াতে দৌড়াতেই সুমন একটা বিশাল পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোহার গেটটা মরচে ধরা, অর্ধেক খোলা। দেখে মনে হয় বহু বছর এই গেট কেউ খোলে বা বন্ধ করে না। ভেতরে আগাছার জঙ্গল, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকা। বাড়ির দোতলায় একটা ঘরে আলো জ্বলছে। কেউ আছেন? দয়া করে দরজাটা খুলুন, আমাকে বাঁচান। সুমনের চিৎকারে বাড়ির প্রধান দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক, হাতে একটা সেকেলে হ্যারিকেন, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। কে তুমি বাবা? এত রাতে এই দুর্যোগের মধ্যে এখানে কি করছো? আমি খুব বিপদে পড়েছি। আমার বন্ধু হারিয়ে গেছে। আমাদের গরুর গাড়িটা ডুবায় পড়ে গিয়েছিল। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। গরুর গাড়ি? এই রাস্তায় তো বহুদিন কোনো গরুর গাড়ি চলে না। এসো বাবা, ভেতরে এসো। বাইরে ভিজে থেকো না, ঠান্ডা লেগে যাবে। সুমন ভেতরে ঢুকল, কিন্তু বাড়ির ভেতরটা অদ্ভুত রকমের ঠান্ডা। বাইরের বাতাসের চেয়েও এখানকার বাতাস বেশি শীতল। দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো ধুলোয় মলিন, কিন্তু তাদের চোখগুলো যেন জীবন্ত। সুমন যেদিকেই যাচ্ছে মনে হচ্ছে ছবির চোখগুলো তাকে অনুসরণ করছে। এই বাড়িটা, এখানে কি আপনি একাই থাকেন? একা? না না, একা কেন থাকব? আমার অতিথিরা থাকে, আর আমার পুরনো স্মৃতিরা থাকে। এসো, তোমাকে শুকনো কাপড় দিই। সুমনকে একটা বড় ডাইনিং হলে বসানো হলো। চৌধুরী মশাই তার সামনে কিছু খাবার এনে দিলেন। খাবারগুলো দেখতে খুব সাধারণ, কিন্তু কেমন যেন গন্ধ। সুমন খেতে পারল না। দাদু, আপনি বলছিলেন এই রাস্তায় গরুর গাড়ি চলে না, কিন্তু আমরা তো স্টেশনের বাইরে থেকেই গাড়ি পেলাম। রামচরণ নামের এক গাড়োয়ান। চৌধুরী মশাই চমকে উঠে, রামচরণ? তুমি রামচরণের গাড়িতে উঠেছিলে? হ্যাঁ, কেন? আপনি চেনেন তাকে? চৌধুরী মশাই দীর্ঘশ্বাস ফেলে, চিনতাম বাবা। রামচরণ তো আজ থেকে 5 বছর আগেই মারা গেছে। ঠিক আজকের রাতেই, অমাবস্যা ছিল সেদিন। ডাকাতরা ওর গলা কেটে গাড়ি শুদ্ধ ওই ডোবায় ফেলে দিয়েছিল। সুমন শুকিয়ে যাওয়া গলায়, কি বলছেন আপনি? আমি তো নিজের চোখে দেখলাম, ও আমাদের সাথে কথা বলল। চৌধুরী মশাই, ওটা রামচরণ ছিল না বাবা, ওটা ছিল ওর অতৃপ্ত আত্মা। প্রতি অমাবস্যায় ও ফিরে আসে নতুন কোনো যাত্রীকে ওর ওই অভিশপ্ত গাড়িতে তোলার জন্য। যে একবার ওই গাড়িতে ওঠে সে আর ফেরে না। তোমার বন্ধু আকাশ, ওকেও হয়তো রামচরণ নিজের সাথে নিয়ে গেছে। চৌধুরী মশায়ের কথা শেষ হতে না হতেই হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। অন্ধকারের মধ্যে সুমন শুনতে পেল চৌধুরী মশায়ের হাসির শব্দ, কিন্তু হাসিটা আর আগের মতো দয়ালু নয়, বরং কেমন যেন হিংস্র। সুমনকে দোতলার একটা ঘরে থাকতে দেওয়া হলো। সে ভয়ে দরজা বন্ধ করে দিল।
কিন্তু তার কানে বাজছে চৌধুরী মশাইয়ের সেই কথাগুলো। আকাশ কি তাহলে আর বেঁচে নেই? বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। হঠাৎ জানালার কাঁচে একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। কে ওখানে? সুমন ভয়ে ভয়ে জানালার কাছে গেল। বিদ্যুতের ঝলকানিতে সে দেখল জানালার ওপাশে আকাশ দাঁড়িয়ে আছে। সে ভিজে চুপচুপে, তার চুল থেকে জল গড়াচ্ছে। বাইরে বৃষ্টি, ভেতরে অসহ্য শীত, আমাকে ভেতরে নে। আকাশ, তুই বেঁচে আছিস? দাঁড়া, আমি খুলছি। সুমন ছিটকিনি খুলতে যাবে, ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো। আর সেই আলোয় সুমন যা দেখল তাতে তার হাতল থেকে হাত সরে এলো। আকাশ জানালার বাইরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সে মাটিতে দাঁড়িয়ে নেই, সে শূন্যে ভাসছে। আর তার হাঁটুর নিচ থেকে পা দুটো নেই। কি রে, দরজা খুলছিস না কেন? আমাকে তোর সাথে নিবি না? আমি যে একা থাকতে পারছি না সুমন। নিচে খুব অন্ধকার, খুব ঠান্ডা। তুই আকাশ নস, তুই আকাশ হতে পারিস না। চলে যা এখান থেকে। দরজা খোল সুমন, না হলে আমি ভেঙে ঢুকব। ঝনঝন শব্দে জানালার কাঁচ ভেঙে গেল। একটা লম্বা ফ্যাকাশে হাত জানালার শিক গলে ভেতরে ঢুকে এলো। হাতটা অস্বাভাবিক লম্বা, সেটা সাপের মতো এঁকে বেঁকে ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। বাঁচাও, কেউ আছো, বাঁচাও! সুমন ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই নিচে নামছে সিঁড়ি যেন শেষই হচ্ছে না। সে ঘুরপাক খাচ্ছে একই জায়গায়। দুতলা সেই করিডরটা যেন অন্তহীন। হঠাৎ করিডরের শেষ মাথায় চৌধুরী মশাইকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তিনি লাঠি ঠুকঠুক করে এগিয়ে আসছেন। কি হলো অতিথি, পালাচ্ছ কেন? আতিথেয়তা কি পছন্দ হলো না? আপনিও কি ওদের দলের? আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। বাড়ি? এই বাড়িটাই তো এখন তোমার শেষ ঠিকানা। রামচরণ শরীর পাইনি, কিন্তু আমি তো পেতে পারি। সুমন বুঝতে পারল সে বাঘের গুহা থেকে সিংহের ডেরায় এসে পড়েছে। সে উল্টো দিকে দৌড় দিল। সামনে একটা বাথরুমের দরজা, সে সেখানেই ঢুকে পড়ল। বাথরুমে ঢুকে সুমন দরজা আটকে দিল। সে হাঁপাচ্ছে, ঘামে আর বৃষ্টির জলে তার শরীর ভিজে একাকার। সে মুখে একটু জল দেবার জন্যে বেসিনের সামনে দাঁড়ালো। সামনে একটা বড় পুরনো আয়না। শান্ত হ সুমন, শান্ত হ। এটা সব মনের ভুল, তুই এখান থেকে বের হতে পারবি। সুমন মুখ ধুয়ে আয়নার দিকে তাকালো, কিন্তু এ কি? আয়নায় তার নিজের ছায়া কোথায়? আয়নায় তো অন্য কেউ দাঁড়িয়ে আছে। রামচরণ? হ্যাঁ, আয়নার ভেতর দাঁড়িয়ে আছে সেই গাড়োয়ান রামচরণ। তার গলার নলিটা কাটা, সেখান থেকে গল গল করে কালো রক্ত পড়ছে। সে সুমনের থেকে তাকিয়ে কুটির হাসি হাসছে। শরীরটা দিবি না বাবু? আমার যে বড় কষ্ট হয় এই ভাঙ্গা শরীরে। হঠাৎ আয়নার ভেতর থেকে রামচরণের হাতটা বেরিয়ে এলো। সে সুমনের গলা টিপে ধরার জন্য এগিয়ে আসছে। সুমন ছিটকে সরে গেল, কিন্তু বাথরুমের দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। সুমন বাথরুমের ভেন্টিলেটর ভেঙে কোনো মতে পাশের একটা ছোট ঘরে গিয়ে পড়ল। ঘরটা ধুলোয় ভর্তি। সেখানে একটা ভাঙা টেবিলের উপর একটা পুরনো ডায়েরি পড়ে আছে। সুমন উপায় না দেখে ডায়েরিটা হাতে নিল। আজ 10 বছর হলো। আমার শরীরটা পচে যাচ্ছে, কিন্তু আত্মাটা আটকে আছে। নতুন শরীরের খোঁজ এখনো পেলাম না। সুমন পাতা উল্টালো। শেষ পাতায় লেখা, আজ রাতে নতুন অতিথি এসেছে। ছেলেটা তরুণ, ওর শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। ইতি বিনোদ বিহারী চৌধুরী। মৃত্যুর তারিখ 15ই শ্রাবণ 1350 সাল। 1350 সাল? তার মানে চৌধুরী মশাই 80 বছর আগে মারা গেছেন। ঠিক তখনই সুমনের কানের কাছে ফিসফিসানি শোনা গেল। চৌধুরী মশাই, ঠিক ধরেছ খোকা, আমি মরেছি বহু আগে, কিন্তু বেঁচে থাকার লোভটা এখনো মরেনি। সুমন দেখল ঘরের কোণ থেকে একটা কঙ্কাল ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। কঙ্কালটার গায়ে চৌধুরী মশায়ের সেই ধুতি পাঞ্জাবি। দোহাই আপনাদের, আমাকে ছেড়ে দিন। আমি গরিব মানুষ, আমার কেউ নেই। গরিব ধনীতে আমাদের কিছু আসে যায় না। আমাদের দরকার প্রাণ শক্তি। রামচরণ, নিয়ে এসো ওকে। দরজার ওপাশ থেকে রামচরণ এবং সেই পাকাটা আকাশ ঘরে ঢুকল। তাদের সবার চোখ সুমনের দিকে। তারা ধীরে ধীরে সুমনের দিকে এগোতে লাগল। আকাশ
যাকে সুমন নিজের ভাইয়ের মতো দেখত, সে এখন পিশাচের মতো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমন, তোর শরীরটা আমাকে দে, আমি বাড়ি যাব, আমার খুব খিদে পেয়েছে। না, তুই আমার আকাশ হতে পারিস না। সুমন দেখল টেবিলের উপর একটা ভারী পিতলের ফুলদানি রাখা। সে ওটা হাতে তুলে নিল। যখনই আকাশ তাকে ধরতে এলো, সে সজোরে আঘাত করল, কিন্তু ফুলদানিটা আকাশের শরীরের ভেতর দিয়ে গলে গিয়ে মাটিতে পড়ল। ওরা যে ছায়া, ওদের মারবে কি করে? হঠাৎ সুমনের মনে পড়ল স্টেশনে এক সন্ন্যাসী তাকে একটা লাল সুতো দিয়েছিল হাতে বাঁধার জন্য। সে বলেছিল, বিপদে পড়লে নাম জপিস। সুমন সেই সুতোটা ছিঁড়ে ওদের দিকে ছুঁড়ে মারল। লাল সুতোটা রামচরণের গায়ে লাগতেই সে বিকট চিৎকার করে উঠল, যেন আগুন লেগেছে তার শরীরে। এই সুযোগে সুমন জানল তাকে পালাতে হবে। সে দৌড়ে ছাদে উঠে গেল। ছাদ থেকে নিচে তাকালে দেখা যায় সেই জঙ্গল। লাভ দেওয়া ছাড়া উপায় নেই, মলে মরে যাব, কিন্তু এদের হাতে ধরা দেব না। সুমন চোখ বন্ধ করে ছাদ থেকে নিচে লাফ দিল। একটা ঝোপের উপর পড়ে তার শরীরটা দুমড়ে গেল। পায়ে অসহ্য যন্ত্রণা, মনে হয় হাড় ভেঙে গেছে। কিন্তু থামলে চলবে না। যাস নে, ফিরে আয়, আর একটু পরেই যে ভোর হবে, আমাদের সময় শেষ হয়ে যাবে। সুমন কনুইয়ে ভর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে এগোতে লাগল। তার লক্ষ্য স্টেশনের ওই সোডিয়াম আলো। জঙ্গল যেন তাকে আটকাতে চাইছে। লতাপাতাগুলো সাপের মতো তার পা পেঁচিয়ে ধরছে। মা, আমাকে বাঁচাও মা। দূরে কোথাও ভোরের আজান বা মন্দিরের ঘণ্টা শোনা গেল। পূব আকাশটা একটু ফর্সা হতে শুরু করেছে। আলোর রেখা ফুটতেই পেছনের সব আওয়াজ, সেই চিৎকার, সেই হাসি, সব দপ করে নিভে গেল। সকালবেলা স্টেশনের লাইনে কাজ করা গ্যাংম্যানরা সুমনকে লাইনের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার সারা গায়ে আঁচড়, পা ভাঙা। তাকে ধরাধরি করে স্টেশন মাস্টারের রুমে নিয়ে আসা হলো। এই কি অবস্থা আপনার? আর আপনার সেই বন্ধুটি? সুমন জ্ঞান ফেরার পর দুর্বল গলায়, ও আর নেই, ওরা ওকে নিয়ে গেছে ওই চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ি? বাবু, ওইদিকে তো গত 50 বছরে কেউ যায়নি। ওটা তো শ্মশান হয়ে পড়ে আছে। আর রামচরণ, সে তো কবেই মরে ভূত। আপনারা জেনে শুনে মৃত্যুকূপে ঝাঁপ দিয়েছিলেন। পুলিশ এসেও আকাশের কোনো খোঁজ পেল না। সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে ট্রেনে তুলে দেওয়া হলো। সুমন জানলার ধারে বসল। তার শরীর কাঁপছে, কিন্তু মনে স্বস্তি। যাক, নরক থেকে ফেরা গেল। ট্রেন চলতে শুরু করল। বাঁচলাম। কিছুক্ষণ পর এক টিটি কামরায় ঢুকলেন টিকিট চেক করতে। কালো কোট পরা, টুপি দিয়ে মুখটা একটু ঢাকা। টিকিটটা দেখান স্যার। এই যে নিন। টিটি টিকিটটা হাতে নিলেন। তারপর সুমনের দিকে ঝুঁকে এলেন। সুমন মুখ তুলে টিটির চোখের দিকে তাকালো, আর তাকাতেই তার রক্ত জল হয়ে গেল। টিটির চোখের মণি দুটো সাদা, আর তার গলার স্বর অবিকল রামচরণের মতো। বাবু, বলেছিলাম না পেছনের পর্দাটা তুলবেন না? এখনো তো ওপাশেই আছেন। ট্রেনের এই বগিতে আপনি ছাড়া আর কেউ নেই বাবু। সুমন চারদিকে তাকালো। সত্যিই তো, বগিতে আর কোনো যাত্রী নেই। ট্রেনটা কি আসল স্টেশনে যাচ্ছে, নাকি আবার সেই অন্ধকারের দিকে? ট্রেনের আলো দপ করে নিভে গেল, আর অন্ধকারের মধ্যে শুধু সুমনের আর্তনাদ আর ট্রেনের চাকার সেই ক্যাচ ক শব্দ শোনা গেল। রামচরণের গরুর গাড়ির পেছনের পর্দাটা সরালে যেমন বিপদ, তেমনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাওয়াটাও কিন্তু বোকামি। আজকের গল্পের কোন দৃশ্যটি আপনার বুকের রক্ত হিম করে দিয়েছে? আয়নায় রামচরণের ছায়া, নাকি ট্রেনের সেই শেষ দৃশ্য? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভয় পাইয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আতঙ্কের সাথে।